আসসালামু আলাইকুম। একটা ইমোশনাল গল্প উপস্থাপনে সাউথ কোরিয়ার ডিরেক্টররা যে কতটা সেরা এই ব্যাপারে নতুন করে জানানোর কিছুই নেই। আর ঠিক তেমনই একটি ইমোশনাল গল্প আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই গল্পটি এতটাই হার্ট টাচিং যে এটা দেখার পর আমি নিজেই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। না, আমি নিজের সাথে এটা রিলেট করতে পারিনি, তবুও এর কাহিনী এতটাই সুন্দর যে আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সামনেও এই কাহিনীটিকে ঠিক একইভাবে প্রেজেন্ট করার। গল্পের শুরুতেই আমরা মিসো নামের একজন মেয়েকে একটি আর্ট গ্যালারিতে দেখতে পাই। এখানে গ্যালারির একজন কর্মী তাকে একটি বিরাট বড় ছবি দেখায়। এই ছবিটি দেখে মনে হচ্ছিল যেন ক্যামেরাতে তোলা হয়েছে, কিন্তু আসলে এটি একটি হাতে আঁকা ছবি ছিল। আর এই ছবিটি আর কারণ নয়, বরং মিসরই ছিল। এই ছবিটি এই গ্যালারির কন্টেস্টে প্রথম হয়েছে, তাই গ্যালারির ডিরেক্টর চাই এই শিল্পীকে গ্যালারিতে কাজ দিতে, কিন্তু তারা কিছুতেই শিল্পীর সাথে যোগাযোগ করতে পারছে না। গ্যালারি থেকে জানা গিয়েছে মিসো এই শিল্পীর খুব ভালো বন্ধু, তাই ওই শিল্পীর ঠিকানার জন্য তাকে এখানে ডেকে আনা হয়েছে। তবে মিসো বলে যে তারা খুব ভালো বন্ধু নয়, হয়তোবা ছোটবেলায় তারা একসাথে খেলাধুলা করত, এর বেশি কিছু না। তখন ওই গ্যালারির কর্মীটি তাকে একটি সামার মিল্কওয়ে নামে ব্লগ দেখায়, যা ওই শিল্পীটি লিখেছিল। সেটি পড়ে মনে হয় মিসো এবং শিল্পী খুব ভালো বন্ধু ছিল। এই শিল্পীর নাম হলো কো হাইয়ুন। মিসো বলে সে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। সে যখন সেখান থেকে চলে আসছিল তখন একজন ছেলে তাকে থামায়। ছেলেটি বলে অনেকদিন পর তাদের দেখা হলো। মিসোর কি হাইয়ুনের সাথে যোগাযোগ আছে? মিসো বলে তার হাইয়ুনের সাথে কোনো যোগাযোগ নেই। তখন ছেলেটি বলে যে সে ভেবেছিল তারা হয়তোবা একসাথেই রয়েছে, কেননা তারা ছোটবেলায় এই ব্যাপারে ওয়াদা করেছিল। উত্তরে মিসো বলে ছেলেবেলায় মানুষ এমন অনেক ওয়াদাই করে থাকে। আর এরপর মিসো জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। ছেলেটি এর কোনো উত্তর দেওয়ার আগেই কেউ একজন এসে তাকে ডেকে নিয়ে যায়। এই ছেলেটির নাম ছিল জিনহু। জিনহু মিসোকে তার জন্য অপেক্ষা করতে বলে, তবে মিসো আর দাঁড়ায় না। বাড়ি ফিরে মিসো ইন্টারনেটে সামার মিল্কওয়ে নামের সেই ব্লগটি পড়তে শুরু করে। সেই ব্লগে হাইয়ুন তাদের বন্ধুত্বের সম্পর্কে লিখেছিল। কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল তা দিয়ে এই ব্লগটি শুরু হয়। এক গ্রীষ্মের তপ্ত দুপুরে হাইয়ুন এবং মিসোর পরিচয় হয়। বিরক্তিকর ক্লাসে বসে হাইয়ুন আর্ট করছিল। এই সময় ক্লাসে নতুন একজন মেয়ে আসে। টিচার মেয়েটিকে নিজের পরিচয় দিতে বললে সে তার নাম বলে মিসো। মিসোকে বেশ ভীত মনে হচ্ছিল। টিচার মিসোকে হাইয়ুনের পাশের সিটটিতে বসতে বলে, তবে মিসো ব্যাগ রেখে হঠাৎ করে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। মিসোর মাও তার পেছন পেছন যেতে থাকে। কিছুক্ষণ পর হাইয়ুন মিসোর ব্যাগ নিয়ে বাইরে আসে এবং সে মিসোকে খুঁজে বের করে। মিসো তখন একটি উঁচু জায়গায় দাঁড়িয়েছিল। হাইয়ুন তার ব্যাগটি ফিরিয়ে দিতে চাইলে মিসো তাকে ব্যাগটি নিয়ে উপরে আসতে বলে, তবে হাইয়ুন জানায় যে সে হাইটে ভয় পায়। মিসোই যেন নেমে আসে। এখন মিসো নামলে দুজন কথা বলতে থাকে এবং আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। তখন তারা হাইয়ুনের বাড়ির দিকে ছুটে যায়। সাথে করে একটি বিড়ালও তারা নিয়ে আসে, যেটি রাস্তায় ভিজছিল। হাইয়ুনের মা মিসোকে দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। তখন হাইয়ুন বলে তার বন্ধু। এরপর তারা দুই বন্ধু মিলে একসাথে গোসল করে এবং হাইয়ুনের পরিবারের সাথে খেতে বসে। খাবারের টেবিলে হাইয়ুন গাজর তুলে রেখে দিচ্ছিল, কারণ সে গাজর খেতে পছন্দ করত না। এতে করে তার বাবা অনেক বেশি রেগে যায় এবং তাকে বকা দেয়, কেননা চাষাবাদের মাধ্যমে তাদের সংসার চলতো। তাই হাইয়ুনের এইভাবে খাবার নষ্ট করা তার একদমই পছন্দ হতো না। আর এই ব্যাপারটা নিয়ে হাইয়ুনের বাবা মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই সময় মিসো তার প্লেটের ব্রুকলিগুলো তুলে রাখে এবং বলে সে ব্রুকলি খেতে পছন্দ করে না, তবে গাজর খেতে সে খুব পছন্দ করে। হাইয়ুনের তুলে রাখা গাজরগুলো মিসো খেয়ে নেয়, আর মিসোর তুলে রাখা ব্রুকলিগুলো হাইয়ুন খেয়ে নেয়। এই জায়গা থেকে বোঝা যায় ভবিষ্যতে এই দুজনের বন্ধুত্ব কতটা শক্ত হতে চলেছে। এখন ডিনারের পর হাইয়ুনের বাবা মিসোকে তার মায়ের কাছে দিয়ে আসে। তার মা বলে মিসোর স্কুল থেকে পালানো তাকে খুবই বিব্রত করেছে। মিসো বলে তার কিছুদিন পর পর এভাবে স্কুল পরিবর্তন করা একেবারেই ভালো লাগে না। এই বছরও তারা 3টা স্কুল পরিবর্তন করেছে। তখন তার মা বলে যে তার বাবার সব পরিস্থিতি ঠিক হলে তারা সিওলে চলে যাবে। এভাবে পালিয়ে বেড়ানো মিসোর মায়ের কাছেও ভালো লাগছিল না। এখন পরদিন ভোরবেলা আবারও মিসো হাইয়ুনের বাড়িতে চলে আসে। তারা একসাথে খেলাধুলা করে এবং খুব ভালো সময় কাটায়। এখানে আমরা দেখতে পাই হাইয়ুন খুব সুন্দর ছবি আঁকতো এবং তার ছবি দেখে মিসো নিজেও অবাক হয়ে যায়।
মিসো বলে হাইউন খুব ভালো ছবি আঁকতে পারে, তার উচিত আর্টিস্ট হওয়া। তখন হাইউন জানায় তার বাবা আর্টিস্টদের পছন্দ করে না, কারণ আর্টিস্টরা ভালো টাকা কামাতে পারে না। এখন তারা দুজন মিলে তাদের কুড়িয়ে পাওয়া বিড়ালটির একটি নাম দেয়, আর তা হলো মা। প্রথমে মিসোর দেওয়া এই নাম শুনে হাইউন অবাক হয়ে যায় এবং বলে বিড়ালকে কিভাবে তারা মা বলে ডাকতে পারে, যার উত্তরে মিসো বলে যে আদর করে তারা যে কোনো কিছুই ডাকতে পারে। আর এরপর তারা তাদের বিড়ালটির ছবি আঁকে। মিসো এখানে খুব অদ্ভুত একটি ছবি আঁকে, যেখানে বিড়ালের নাক চোখ মুখ আঁকার বদলে সে এখানে বিড়ালের অনুভূতি এঁকেছিল। হাইউন তার ব্লগে লেখে অনুভূতি যে আঁকা যায় এই ব্যাপারটা সে মিসোর থেকেই শিখেছে। কিছুদিন পর মিসোর মা মিসোকে হাইউনের বাড়িতে রেখে সিওলে যায়। হাইউন আর মিসো একসাথে থাকতে শুরু করে। তারা একসাথে ধীরে ধীরে বড় হয়। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে। তারা ঠিক করে যে তারা কখনোই একে অপরকে ছেড়ে যাবে না। এভাবেই দেখতে দেখতে তারা বড় হয়ে যায়। তারা দুজন এখন হাই স্কুলে পড়ে। মিসোকে আমরা একটি ড্রয়িং ক্লাসে দেখতে পাই। তার আর্ট বাকিদের থেকে একটু ভিন্নধর্মী হওয়ায় টিচার তাকে বকাঝকা করে। তখন মিসো হাইউনকে মেসেজ পাঠায় এবং ক্লাস বাদ দিয়ে তার সাথে দেখা করতে বলে। হাইউনও তার ক্লাসে জ্বরের বাহানা করে সেখান থেকে চলে আসে। আর এরপর তারা দুজন বাইক নিয়ে বেড়াতে বের হয়। দুই বান্ধবী গান গাইতে গাইতে চলতে থাকে। পথে থেমে তারা ভিডিও গেম খেলে এবং অনেক মজা করে। আর এরপর তারা একটি শপে যায় হাইউনের কান ফোটানোর জন্য। হাইউনের এখানে বেশ ভয় লাগছিল, তবে মিসো তাকে সাহস দেয়। একটা কান ফোটানোর সাথে সাথেই মিসোর হাত থেকে পড়ে দোকানের একটা দামি জিনিস ভেঙে যায়। দোকানদার এতে করে ভীষণ রাগ করে। সে তাদের কাছে ওই দামি জিনিসের চড়া দাম চায়, যা শুনে তারা দিতে রাজি হয় না। এই সময় দোকানদারের সাথে তাদের হাতাহাতি শুরু হয়ে যায় এবং তারা কোনো মতে দোকান থেকে পালিয়ে আসে। রাতের বেলা তারা যায় হাইউনের বাড়িতে। ছোটবেলা থেকেই হাইউনের বাবা মা মিসোকে অনেক বেশি আদর করে এবং নিজের সন্তানের মতো করেই তার দেখাশোনা করে। তবে এখন যেহেতু মিসো বড় হয়ে গিয়েছে, তাই সে একা একাই থাকতো এবং ছোটখাটো একটি চাকরি করে নিজের পড়াশোনার খরচ চালাতো। হাইউনের বাবা মিসোকে নিজের হাতে তৈরি গাজরের শরবত খেতে দেয়। হাইউনের মা জিজ্ঞাসা করে মিসোর মা তার খোঁজ খবর নেয় কিনা। মিসো বলে তার কোনো খবরই সে নেয় না। যা শুনে হাইউনের মা বলে যে যদি মিসোর কোনো সমস্যা হয় তাহলে সে যেন নির্দ্বিধায় তাদেরকে জানায়। এখন ওই রাতে হাইউন মিসোকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে গিয়ে নিজেই তার সাথে থেকে যায়। দুই বন্ধু একসাথে ড্রিঙ্ক করে এবং গল্প করতে থাকে। একটা সময় মিসো জানায় যে তার অনেক শখ যে সে 27 বছর বয়সেই মারা যাবে, আর এই বয়সের ভেতরে সে জীবনের সব অর্জন করে ফেলবে। এই কথা শুনে হাইউনের মন খারাপ হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে সে যদি 27 বছর বয়সে মারা যায় তাহলে হাইউন কি করবে। তখন মিসো বলে হাইউনকে অবশ্যই 100 বছর বাঁচতে হবে। মিসোর ভাগের জীবনটাও হাইউনকে কাটাতে হবে। হাইউন এতে রেগে বলে যে তাকে রেখে যদি মিসো মারা যায় তাহলে কিন্তু ভালো হবে না। মিসো বলে সে মজা করছিল, সে এত সহজে মারা যাবে না। আর এরপর দুই বন্ধু গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন খুব ভোরবেলায় মিসো হাইউনকে ঘুম থেকে তুলে দেয় এবং বলে তারা নাস্তা করতে যাবে। মিসো হাইউনকে একটি পরিত্যক্ত রিসোর্টে নিয়ে যায়। সেখানে একটি ঘরে টেবিলের উপর একটি কেক রাখা ছিল। আজ হাইউনের জন্মদিন, তাই মিসো তার জন্য এই ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছিল। এছাড়া মিসো তাকে একটি কানের দুলও গিফট করে। আর এই কানের দুল দিবে বলেই সে গতকাল হাইউনকে জোর করে কান ফোটানোর চেষ্টা করেছিল। তবে যেহেতু তখন মাত্র একটা কানই ফোটানো হয়েছিল, তাই মিসো তার এক কানেই দুলটি পরিয়ে দেয় এবং বলে অন্য কানটি ফোটানোর পর সে যেন অন্য দুলটিও পরে নেয়। তখন হাইউন বলে যে ততদিন পর্যন্ত মিসো যেন এক কানে তার এই দুলটি পরে রাখে। আর এরপর দুই বন্ধু কেক খেতে খেতে নিজেদের স্বপ্নের কথা বলতে থাকে। মিসোর স্বপ্ন ছিল সে পৃথিবীর বিভিন্ন দেশে যাবে এবং সেখান থেকে আর্ট সম্পর্কে শিখবে। সাইবেরিয়ান ট্রেনে বসে মিসো ছবি আঁকবে। যদিও হাইউন ছোটবেলা থেকেই অনেক ভালো ছবি আঁকে, তবে তার এত বড় স্বপ্ন দেখার অধিকার নেই, কারণ তার বাবা চায় না সে একজন আর্টিস্ট হোক। তার বাবা চায় সে একজন শিক্ষক হোক। মিসো বলে তার বাবাকে ভয় না পেয়ে হাইউন যেন তার সাথে চলে যায়। সে হাইউনকে সবকিছু থেকে রক্ষা করবে। হাইউন তখন হেসে বলে মিসো কি তার বয়ফ্রেন্ড নাকি যে তাকে সবকিছু থেকে রক্ষা করবে। মিসো এখানে মজার ছলে বলে যে হাইউনের কখনো বয়ফ্রেন্ড হবেও না। হাইউন এই কথায় বেশ লজ্জা পেয়ে যায়।
যা দেখে মিসো বুঝে যায় যে হায়ুন নিশ্চয়ই তার কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছে। তাই সে তাকে জিজ্ঞাসা করে যে হায়ুনের কি আসলেই কোনো বয়ফ্রেন্ড আছে। হায়ুন বলে সে বাস্কেটবল ক্লাবের একজন ছেলেকে পছন্দ করে। একথা শুনে মিসো কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে জিজ্ঞাসা করে আসলেই কি হায়ুন ছেলেটিকে পছন্দ করে। হায়ুন বলে সে এত কিছু জানে না, তবে সে ছেলেটির একটি ছবি আঁকতে চায়। পরদিন থেকে মিসো ছেলেটির উপর নজর রাখতে শুরু করে। সে মূলত জানতে চাইছিল ছেলেটি কে এবং কেমন, কেননা সে তার বেস্ট ফ্রেন্ডকে এইভাবেই তো কারোর হাতে ছেড়ে দিতে পারে না। আর এই কারণেই একটা সময় সুযোগ বুঝে সে ছেলেটির সাথে কথা বলতে যায়। সে প্রথমেই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা বা সে মেয়েদেরকে ঘোরায় কিনা। একথা শুনে ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কে। তখন মিসো বলে তার নাম জেনিস জপলিন, আর সে যেই হোক না কেন একজন মেয়ে তাকে পছন্দ করে। তার সাথে আগামী সপ্তাহের পার্টিতে তার দেখা হবে। সে যদি মেয়েটিকে পছন্দ করে তাহলে যেন সে বলে দেয়, আর যদি না হয় তাহলে সে যেন সরাসরি মানা করে দেয়। সে যেন কোনোভাবেই মেয়েটিকে কোনো রকম কষ্ট না দেয়। একথা বলে মিসো সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে সাবধান করে যায় যে আগামীতে যদি কখনো তাদের দেখা হয় তাহলে ছেলেটি যেন তাকে না চেনার ভান ধরে। আর এই ছেলেটিই ছিল জিনহো, যাকে আমরা মুভির প্রথম দিকে দেখেছিলাম। এখন ছেলেটি মিসোর এসব কথা শুনে বেশ অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হায়ুন এবং জিনহুর স্কুলের মেয়েরা একত্রিত হয়ে পার্টি করছে। সেখানে তারা একটি গেম খেলতে থাকে যেখানে একজন একজনের নাম নিবে। যার নাম নেওয়া হয়েছে সে যদি যে নাম নিয়েছে তাকে পছন্দ করে তাহলে সে স্টপ বলবে, আর পছন্দ না করলে অন্য কারোর নাম নিয়ে গো বলবে। এখানে হায়ুন যখন জিনহুর নাম নেয় তখন জিনহু স্টপ বলে, যার ফলে হায়ুন অনেক খুশি হয়ে যায়। অর্থাৎ তারা দুজনই দুজনকে অনেক পছন্দ করত। মিসো এই ব্যাপারটা জানার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই সে একের পর এক হায়ুনকে কল করে যায়। তবে হায়ুন তা রিসিভ করে না। হায়ুন এবং জিনহু বসে একসাথে লাঞ্চ করছিল। জিনহু জানতে চায় হায়ুন কেন তার ছবি আঁকতে চাইছে। তখন হায়ুন বলে সে কারোর ছবি আঁকলে তার সম্পর্কে তার মনে একটি অনুভূতি আসে। সে ওই মানুষটিকে ভালোভাবে চিনতে পারে, তাই সে জিনহুর ছবি আঁকতে চায় যাতে করে সে জিনহুকে খুব ভালো করে বুঝতে পারে। আর এরপর সে জিনহুর একটি স্কেচ করে। স্কেচটি করা হলে সে তার ক্যামেরায় জিনহুর একটি ছবি তুলে নেয়। আর এরপর সে তার মনের কথা জিনহুকে বলে দেয় যে সে জিনহুকে খুব বেশি ভালোবাসে। আর এই কথাটি বলার জন্য সে অনেক কষ্টে নিজের মধ্যে সাহস জোগাড় করেছে। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই মিসো এখনো সেই ব্লগটি পড়ছিল যেখানে হায়ুন প্রত্যেকটি সাল লিখে সেই সালে কি ঘটেছিল তা লিখেছিল। আর এরপর মিসো পড়া শুরু করে 2004 সালের ঘটনা। ততদিনে হায়ুন এবং জিনহুর সম্পর্ক গড়ে উঠেছিল। সে জিনহুকে নিয়ে মিসো যেখানে কাজ করে সেই বাড়ি আসে। এখানে মিসোর সাথে জিনহুর পরিচয় করিয়ে দিয়ে হায়ুন ওয়াশরুমে যায়। মিসোকে দেখে জিহুন জিজ্ঞাসা করে যে সে জেনিস জপলিন নামের ওই মেয়েটি নয় কি। মিসো এবার স্বীকার করে নেয়। আর এরপর সে জিহুনকে জিজ্ঞাসা করে যে সে হায়ুনকে ভালোবাসে কি। জিহুন বলে সে হায়ুনের সবকিছু ভালোবাসে। তখন মিসো বলে কারোর কাছে উত্তর দেওয়ার মতো কিছু না থাকলেই এমন অদ্ভুত উত্তর দেয়। আর এর কারণ হলো জিনহু এখনো পর্যন্ত হায়ুনকে ভালো মতো চেনেই না। সে নিশ্চয়ই এতদিনে তার গালে তিলটিও লক্ষ্য করেনি। জিনহু বলে হায়ুনের গালে কোনো তিল নেই। অর্থাৎ এখানে বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটি কোল্ড ওয়ার শুরু হয়ে যায় যে হায়ুনের গালে তিল আছে কিনা এই ব্যাপারটা নিয়ে। এখন তাদের এসব কথাবার্তার মাঝখানেই সেখানে থাকা গায়ক কিউন মিসোকে ডেকে নেয়। মিসো তার কাছে যায় এবং তার সাথে গান গাইতে শুরু করে। আসলে কিউন হলো মিসোর বর্তমান বয়ফ্রেন্ড। এরই মধ্যে জিনহুর কাছে হায়ুন আসে। তখন সে লক্ষ্য করে যে সত্যি হায়ুনের গালে ছোট্ট একটা তিল আছে। ফলে জিনহু বুঝে যায় যে মিসো সত্যি হায়ুনের খুব ক্লোজ বন্ধু। এখানে হায়ুন বলে যে তার মাঝে মধ্যে মিসোকে দেখে বেশ হিংসা হয়, কেননা সে অনেক স্বাধীন জীবনযাপন করতে পারে। যাই হোক, এখন হায়ুন তার বেস্ট ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডকে নিয়ে একসাথে অনেকটা সময় কাটায়। তারা একসাথে সমুদ্রের ধারে বেড়াতে যায়। সেখানে তারা তিনজন অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। আর এরপর তারা তাদের সাইকেল এবং স্কুটিতে করে একটি জঙ্গলে যায়। সেখানে হায়ুন হঠাৎই পায়ে ব্যথা পেলে মিসো হায়ুন এবং জিনহুকে সেখানেই রেখে একাই এগিয়ে যায়। সে মূলত একটি বিশেষ গুহায় যেতে চাইছিল উইশ করার জন্য, যেখানে করা যে কোনো উইশ সব সময় সত্যি হয়। হায়ুন এখানে মিসোকে নিয়ে বেশ চিন্তিত ছিল, তাই সে জিনহুকে তার পেছনে পাঠিয়ে দেয়। আর এরপর তারা দুজন ওই বিশেষ গুহায় যায় এবং সেখানে প্রার্থনা করতে থাকে।
এখানে জিনহু তার মায়ের দেওয়া একটি বিশেষ লকেট গলায় পরেছিল, যেটা কিনা সব বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে, যেটা দেখার জন্য মিসো তার কাছাকাছি আসে। এখানে এক অদ্ভুত আকর্ষণ তাদের মধ্যে দেখা দেয়, যার ফলে তারা ঘনিষ্ঠ হয়ে যায়। এতে করে তারা দুজনই বেশ বিব্রত বোধ করে। আর এরপর তারা যখন গুহা থেকে বের হয়ে আসে তখন দেখতে পায় হাইউনও সেখানে চলে এসেছে। তবে তার স্বাভাবিক ব্যবহার দেখে তারা বুঝতে পারে যে হাইউন কিছু দেখেনি। তবে মিসোর ব্যবহার এখানে স্বাভাবিক ছিল না, তার মধ্যে একটা গিল্টি ফিলিং দেখা দিয়েছিল। এখানে তার স্কুটিতে সমস্যা হওয়ায় হাইউন জিনহুর সাইকেলে উঠে যায় এবং সে একাই স্কুটি চালাতে থাকে। হাইউন এখানে ব্লগে লিখেছিল যে মিসো সব সময় তার পাশে ছিল, কিন্তু ওই দিনই প্রথমবার তার মনে হয় মিসো যেন তার থেকে দূরে চলে গিয়েছে। এটা তো শুধুমাত্র তার মনে হচ্ছিল, কিন্তু পরদিনই সত্যি মিসো তাকে ছেড়ে এই শহর ছেড়ে কিওনের সাথে সিওলে চলে যায়। হাইউন কাঁদতে কাঁদতে তাকে যেতে মানা করে, কিন্তু মিসো বলে তার সিওলে যাওয়াটা খুব দরকার, সেখানে গেলে সে খুব ভালো আর্ট শিখতে পারবে। এছাড়া সে আবারও ফিরে আসবে এবং ফোনে যোগাযোগ করবে। যাওয়ার সময় বিদায় জানাতে গিয়ে হাইউন মিসোর গলায় জিনহুর সেই লকেটটি দেখতে পায়। এটা দেখে সে একেবারেই হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার বয়ফ্রেন্ডের লকেট কিভাবে তার বেস্ট ফ্রেন্ডের গলায় আসলো। সে মিসোকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায় না, ফলে তার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। এইভাবেই 2 বছর কেটে যায়। 2 বছর পর হঠাৎ করে মিসো হায়নের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে সে লিখেছিল যে সে এতদিন তার সাথে যোগাযোগ করতে পারেনি কারণ সে তার ফোনটি হারিয়ে ফেলেছিল। এখন সে পাহাড়ের ওপরে একটি বাড়িতে থাকে এবং কিওনের সাথে একটি ক্লাবে চাকরি করে। নতুন ঠিকানায় হাইউন তাকে চিঠি পাঠাতে পারে। আর এরপর হাইউনও মিসোকে চিঠির মাধ্যমে জানায় যে সে কলেজের এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে এবং তার আর্ট ক্লাসও খুব ভালোভাবে চলছে। ইনস্ট্রাক্টর তার প্রশংসাও করেছে। সে এখনো আগের মতোই ক্লাসে বসে টিচারদের স্কেচ করে। এখন এভাবেই দিন কাটতে থাকে। একদিন হঠাৎই মিসো জানতে পারে যে তার বয়ফ্রেন্ড কিওন তার সাথে চিট করছে। সে তাকে হাতে নাতে ধরে ফেলে, যে কারণে সে ওই ক্লাবের চাকরিটিও ছেড়ে দেয়। এই ঘটনা তার জীবনটিকে পুরো উলটপালট করে ছেড়ে দেয়। তবে এই ব্যাপারে সে হাইউনকে কিছুই জানায় না। সে তাকে লেখে যে সে সিওল ছেড়ে নতুন শহরে যাত্রা করেছে আর্টের জন্য। তবে আমরা দেখতে পাই সে সিওলেই রয়েছে এবং ভীষণ কষ্টের দিন কাটাচ্ছে। মিসো হাইউনকে লেখে যে সে বৈকল হৃদে রয়েছে, তবে বাস্তবে সে তখন একজন ধনী লোকের টয়লেট পরিষ্কার করছিল। এভাবেই মিসো হাইউনকে কাল্পনিক সব চিঠি পাঠায় এবং কষ্টের দিন কাটাতে থাকে। এক সময় তার মাও মারা যায়। এতে করে সে একেবারেই একা হয়ে পড়ে। সে নিজের কষ্টের কথা কাউকে বলতেও পারছিল না, এমনকি সে তার বেস্ট ফ্রেন্ডকেও এই ব্যাপারে কিছুই জানাতে চাইছিল না। অন্যদিকে হাইউন এবং জিনহু তখনও পর্যন্ত রিলেশনে ছিল। জিনহু যেহেতু মেডিকেলে পড়তে চাইতো, তাই সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য সিওলে যাওয়া ঠিক করে। হাইউন তাকে যেতে মানা করে, কেননা একেই তো তার বেস্ট ফ্রেন্ড অনেক আগেই তাকে একা ফেলে চলে গিয়েছিল। এখন যদি জিনহু সেখান থেকে চলে যায় তাহলে সে একেবারেই একা হয়ে যাবে। তবে জিনহু তাকে বোঝায় যে এছাড়া তার কাছে আর কোনো পথ খোলা নেই, তাকে সেখানেই যেতে হবে। দেখতে দেখতে জিনহুর বিদায়ের দিন চলে আসে। হাইউন কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানায়। আর এরপর সে যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় তার বাড়িতে মিসো বসে আছে। এত বছর পর মিসোকে সামনে দেখে হাইউন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এখন খাবার খেতে বসে মিসো হাইউন এবং তার পরিবারকে বানিয়ে বানিয়ে বিভিন্ন দেশে ঘোরার গল্প শোনাতে থাকে। সে এখানে হাইউনের বাবা মাকে 2টো টুপি উপহার দিয়ে বলে সে এটা ইউরোপ থেকে এনেছে। আর হাইউনকে সে সাইবেরিয়ার কিছু পোস্ট কার্ড উপহার দেয়। কার্ডগুলো দেখা মাত্রই হাইউন বুঝে যায় যে মিসো কখনোই সেখানে যায়নি, এই সব কিছু সে গল্প করছে। তবে হাইউন মিসোকে কিছুই বলে না। পরদিন তারা 2 বন্ধু মিলে বুসান বেড়াতে যায়। সেখানে তারা দিনভর বেশ আনন্দ ফুর্তি করে। তারা থাকার জন্য বেশ ভালো একটি হোটেলে যায়, যেখানে মিসোর ব্যাগ থেকে কিছু একটা বের করার সময় হাইউন জিনহুর সেই লকেটটি খুঁজে পায়। তবে এবারও সে কিছুই বলে না। রাতে তারা একটি রেস্টুরেন্টে যায়। যেহেতু মিসোর কাছে ওয়াইন কেনার টাকা ছিল না, তাই সে এখানে এক ধনী লোককে ওয়াইন সার্ভ করার মাধ্যমে তার কাছ থেকে 1 বোতল ফ্রি ওয়াইন নিয়ে আসে। ব্যাপারটা হাইউনের একদমই পছন্দ হয় না। সে বলে তারা এখানে আনন্দ করতে এসেছে, এই কাজ করতে নয়। তখন মিসো বলে সে আসলে এইভাবেই বেঁচে আছে।
টাকা কামানোর জন্য তাকে এমন অনেক কিছুই করতে হয়। তাদের কথাবার্তার মধ্যেই কিছু লোক এসে মিসোকে বিরক্ত করতে শুরু করে এবং বলতে থাকে তাদের জন্য ড্রিঙ্ক বানিয়ে দিতে। মিসো তাদের সেখান থেকে চলে যেতে বলে। লোকগুলো না গেলে হাইয়ুন ধমক দিয়ে তাদেরকে সরিয়ে দেয়, যা দেখে মিসো বেশ অবাক হয়ে যায়। এরপর মিসো খাবার অর্ডার দিয়ে বলে যে খাবারের বিল সে দিবে, তবে হাইয়ুন বলে সে খাবারের বিল দিতে চায় কারণ মিসো হোটেল বিল দিয়েছে। তখন মিসো বলে বন্ধুদের মধ্যে এসব হিসাব নিকেশের কি দরকার। এই সময় জিনহুর ফোন আসলে মিসো বলে সে বাইরে যাচ্ছে, হাইয়ুন যেন একা একা কথা বলে। তখন হাইয়ুন বলে জিনহুর কথা উঠলেই মিসো কেন এমন অদ্ভুত আচরণ করে, তার কি কোনো অপরাধবোধ আছে। এসব কথাবার্তায় দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং মিসো সেখান থেকে উঠে হোটেল থেকে বাইরে চলে আসে। দৃশ্য চলে যায় 2012 সালে, অর্থাৎ এই ঘটনার 6 বছর পরে। এর মাঝে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। মিসো একটি রেস্টুরেন্টে বসে বিজনেস মিটিং করছিল। এই সময় তার জিনহুর সাথে দেখা হয়। জিনহু বলে সে এখন ডাক্তার হওয়ার পরীক্ষা দিচ্ছে এবং হাইয়ুন একটি স্কুলের শিক্ষিকা, তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। একথা শুনে মিসো বলে যে সে দুঃখিত যে সে তাদের বিয়েতে আসতে পারবে না, কারণ সে কানাডায় শিফট হতে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে। এখানে বারবার মিসোর কাছে কারোর একটা কল আসছিল, যেটা সে বারবার কেটে দিচ্ছিল। এখানে জিনহু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তাদের দুজনের অর্থাৎ হাইয়ুন এবং মিসোর কি একেবারেই যোগাযোগ নেই। মিসো তার জবাব না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এমন সময় সেখানে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স আসে। মিসো কিছু একটা চিন্তা করে দৌড়ে ভেতরে যায়। দেখা যায় মিসোর বয়ফ্রেন্ড নিজেকে শেষ করে দিয়েছে। আর তখন যে মিসোর কাছে বারবার কল আসছিল সেটা আর কারণ নয়, বরং তার বয়ফ্রেন্ডের ছিল। অর্থাৎ সে হয়তো বা মিসোর সাথে মনোমালিন্যর জন্যই নিজের জীবন দিয়ে দিয়েছিল। মিসো হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ঠিক সেই সময় হাইয়ুন চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে মিসোকে খুঁজে বের করার। এক সময় সে তাকে পেয়েও যায় এবং সেখানে সে মিসোর বড়লোক বয়ফ্রেন্ডের সাথে চমৎকার কিছু ছবি দেখতে পায়। আমরা প্রথমেই জেনেছিলাম যে হাইয়ুন উচ্চতায় ভয় পেত, আর এই কারণেই সে কখনো ফ্লাইটে করে সিওলে আসার কথা ভাবতেও পারেনি। তবে আজ সে নিজের ভালোবাসার মানুষটি অর্থাৎ জিনহুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফ্লাইটে করে সিওল শহরে আসে তার বাড়িতে। সে বারবার জিনহুকে কল দিতে থাকে, তবে জিনহু তার কল রিসিভ করে না, কেননা জিনহু তো তখন মিসোকে সামলানোই ব্যস্ত ছিল। মিসো তার বয়ফ্রেন্ডকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে নেশা করে অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল। জিনহু তাকে সামলে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে আগে থেকেই হাইয়ুন তার জন্য অপেক্ষা করছিল। এখানে জিনহু এবং মিসোকে এইভাবে একসাথে দেখে হাইয়ুনের একদমই ভালো লাগে না, যার ফলে তাদের মধ্যে সন্দেহ আরো বেশি বেড়ে যায়। তবে মিসো এখানে এতদিন পর হাইয়ুনকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে হাইয়ুনকে জড়িয়ে ধরে বলে যে তার প্রেমিক তার সব টাকা শেষ করে নিজেকে শেষ করে দিয়েছে, এমনকি তার বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে, আর এই কারণেই সে এখানে এসেছে। তবে এসব কথা শুনেও হাইয়ুনের মন গলে না, তার মনের ভেতরে সন্দেহ বাড়তে থাকে, কারণ এখনো পর্যন্ত মিসো জিনহুর সেই লকেটটি পড়েছিল। এখানে হাইয়ুনের এমন পরিবর্তিত ব্যবহার মিসো লক্ষ্য করে, তাই সে সরাসরি হাইয়ুনকে জিজ্ঞাসা করে যে তার মনে কিছু থাকলে সে বলতে পারে। হাইয়ুন বলে তার জীবনের সব দুর্ভোগ মিসোর জন্যই হয়েছে, মিসো কারোর কথা ভাবে না, ভাবলে জিনহুর লকেটটি সে আজও পরে থাকতো না। মিসো তাকে বলে এই লকেটটি জিনহুর কাছ থেকে সে নিয়েছিল তার গুড লাকের জন্য। ফলে এখানে দুই বন্ধুর মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যেহেতু জিনহু দীর্ঘ 6 বছর ধরে সিওলে ছিল, তাই সে এখানে মিসোকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে যোগাযোগ হয়েছে কিনা, মিসোকে জিনহুর সাথে রাত কাটিয়েছে। মিসো এই কথা শুনে প্রচন্ড আঘাত পায় এবং প্রবলভাবে এই কথা অস্বীকার করে। তখন হাইয়ুন মিসোকে মনে করিয়ে দেয় যে মিসোর আশেপাশের কেউই অর্থাৎ তার মা, তার প্রেমিক কিংবা জিনহু তাকে কখনোই সত্যিকারে ভালোবাসেনি, একমাত্র হাইয়ুনই তাকে ভালোবেসেছে, তার পাশে ছিল। মিসো বলে সে ঠিকই বলেছে, হাইয়ুন ছাড়া মিসো কিছুই নয়। আর এরপর মিসো বলে তাদের সম্পর্কটা এভাবে কেন নষ্ট হয়ে গেল। দুজন এই কথা ভেবে হাউমাউ করে কাঁদতে থাকে। এক পর্যায়ে এই কষ্ট আর সহ্য করতে না পেরে হাইয়ুন তখনই জিনহুর বাড়ি থেকে বের হয়ে যায়। মিসো বের হয়ে যায়, তবে যাওয়ার আগে সে জিনহুকে ধন্যবাদ জানায়। সে জিনহুর লকেটটি তাকে ফিরিয়ে দেয়। জিনহুর মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তারা গুহার ভেতরে অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। দৃশ্য বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই মিসোর পাশে তার মেয়ে ঘুমিয়ে আছে, যার কিনা হঠাৎই ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় তার মা অর্থাৎ মিসো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। ছোট্ট মেয়েটি মায়ের
চোখ মুছে দেয়। এই সময় মিশোর কাছে একটি কল আসলে মায়ের ঘুম না ভেঙে যায় একথা ভেবে মিশোর মেয়ে কলটি কেটে দেয়। দৃশ্য আবারও অতীতে গেলে দেখা যায় জিনহু হাইয়ুনকে বিয়ের জন্য প্রপোজ করেছে। তারা এখানে ঠিক করে যে জিনহুর মেডিকেল পরীক্ষার পর তারা বিয়ে করবে। আপাতত তারা তাদের পুরনো শহর জিজুতে জিনহুর বাবা মায়ের বাড়িতে থাকতে শুরু করে। এখানে জিনহু একদিন হাইয়ুনকে বলে যে তাদের বিয়ের পর তারা সিওলে চলে যাবে, কেননা সেখানে বেতনও বেশি, সেই সাথে সুযোগ সুবিধাও বেশি। তবে হাইয়ুনের সিওল খুব একটা পছন্দ ছিল না। সে তো নিজে কখনো টিচারও হতে চায়নি। তাই সে জিনহুকে বলে যে সে ভাবছে সে শিক্ষকতা ছেড়ে দিবে। কিন্তু জিনহু বলে ড্রয়িংকে শখ হিসাবে রাখা উচিত, একে প্রফেশন হিসাবে নেওয়াটা উচিত হবে না। এসব শুনে হাইয়ুনের মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে তার বাবার মতো জিনহু তার ট্যালেন্টকে খুব একটা গুরুত্ব দেয় না। এখন সময় চলে আসে দুইজনের বিয়ের দিনের। ধুমধামের সাথে তাদের বিয়ের আয়োজন করা হয়, কিন্তু হাইয়ুনকে খুশি মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন সে কিছু একটার অভাব অনুভব করছে। সবাই হাইয়ুনের ছবি তুলছিল, কিন্তু তার মুখে হাসি ছিল না। এক সময় জিনহু এসে দেখতে পায় বিয়ের স্টেজে হাইয়ুন নেই, শুধুমাত্র পড়ে আছে তার একটি ছবি, যেখানে তার চোখে জ্বলজ্বল করছে অশ্রু। দীর্ঘ এতদিনের সম্পর্কের পর যখন বিয়ের দিন হাইয়ুন জিনহুকে ছেড়ে চলে যায়, তখন জিনহু একেবারেই ভেঙে পড়ে। হাইয়ুনও বুঝতে পারে যে সে এই কাজটি করে অনেকের সাথেই অন্যায় করেছে, কিন্তু এই মুহূর্তে এসে সে আর নিজের মনকে বোঝাতে পারছিল না। তাই সে ঠিক করে সে জিজু শহরে ফিরে যাবে। যাওয়ার আগে সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে যে তার মা কি তার উপর রেগে আছে। তার মা বলে রেগে থাকাটাই স্বাভাবিক। আর এরপর মা বলে প্রতিটি মানুষ দেখতে আলাদা হয়, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জীবনযাপনের অধিকার আছে। হাইয়ুন যেন যেভাবে চায় ঠিক সেইভাবেই তার জীবনটা কাটায়। প্রথম থেকেই সে পরিবারের চাপে নিজের শখ আহ্লাদ সবকিছুর বিসর্জন দিয়েছে। জীবনের এই পর্যায়ে এসে সে যেন নিজেকেই প্রাধান্য দেয়। এখন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে হাইয়ুন রওনা হয় সিওল শহরে। মিশোর পাঠানো চিঠিতে লেখা ঠিকানা থেকে সে ওই বাড়িটি খুঁজে বের করে যেখানে আগে মিশো থাকতো, আর এরপর সে সেখানেই থাকতে শুরু করে। এবার সে তার আর্টে মন দেয়। সে সারাদিন তার প্রিয় মানুষদের ছবি আঁকতে থাকে। সে মিশোকে অনেক বেশি মিস করত, আর এই কারণেই সে সেখানে ওই বড় পেন্টিংটা আঁকে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই ছবিটির মিশোর সেই দিনের ছবি ছিল যেদিন তারা ওই জঙ্গলে ঘুরতে গিয়েছিল, আর ওই একটা ঘটনায় তাদের তিনজনের জীবনকে একেবারেই উলটপালট করে রেখে দিয়েছিল। এখন অনেক বেশি মিস করার কারণে একদিন হাইয়ুন মিশোর কাছে চলে যায়। মিশো তাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। মিশো হাইয়ুনকে তার বাড়িওয়ালা এবং ফ্ল্যাটমেটদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একত্রে খাওয়া দাওয়া করে। মিশোর বাড়িওয়ালি বলে তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে তার বাড়ি ভাড়া দিতে চাইছিল। সে রেস্টুরেন্টে যেত যেখানে মিশো ওয়েট্রেস ছিল এবং অন্য মেয়েটি রান্নার কাজ করত। এখন তারা একসাথে বেশ মিলেমিশে থাকে। তাদের সাথে কথা বলার সময় মিশোর হাসি মুখ দেখে হাইয়ুনের খুবই ভালো লাগে। সে বুঝতে পারে ফাইনালি মিশো এখানে বেশ খুশি আছে। এখন মিশোর সাথে বেশ কিছুদিন থেকে হাইয়ুন বের হয়ে যায় বিশ্ব ভ্রমণে, যে ভ্রমণের শখ এক সময় মিশোর ছিল। বের হওয়ার আগে মিশো তাকে জিজ্ঞাসা করে হাইয়ুনের এখন আর উচ্চতায় ভয় লাগে না। হাইয়ুন বলে ভয় তো লাগে, তবে সে ভয় কাটানোর চেষ্টা করবে। আর এরপর হাইয়ুন মিশোকে কানের দুল উপহার দেয়, ঠিক যেমনটা এক সময় মিশো তাকে দিয়েছিল। আর এই কানের দুলে তাদের দুজনেরই নাম ছিল। আর এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে এবং বিদায় জানায়। এর কিছুদিন পর মিশোর কাছে একটি সাইবেরিয়ার পোস্টকার্ড আসে, যার পেছনে লেখা ছিল হাইয়ুন এখন ট্রান্স সাইবেরিয়ার ট্রেনে আছে, যেটা বৈকাল হ্রদে যাচ্ছে। আর এই যাত্রাতেই সে উপলব্ধি করেছে যে তারা দুজন এখন সম্পূর্ণ ভিন্ন রকম জীবনযাপন করে। মিশো সেই পুরনো হাইয়ুনের মতো জীবনযাপন করছে এবং হাইয়ুন পুরনো মিশোর মতো জীবনযাপন করছে। তাদের গন্তব্য এবং লক্ষ্য এখন সম্পূর্ণ ভিন্ন। আর এখানেই ভ্লগের লেখাটি শেষ হয়ে যায়। আমরা দেখতে পাই জিনহু এখন বসে ওই ভ্লগটি পড়ছিল। অর্থাৎ এত বছর পর এসেও সে এখনো পর্যন্ত হাইয়ুনকে ভুলতে পারেনি। এখনো পর্যন্ত সে হাইয়ুনকে খুঁজে বেড়াচ্ছে। আর এই কারণেই সে আবারও মিশোর সাথে দেখা করতে যায়। জিনহু মিশোকে জিজ্ঞাসা করে হাইয়ুন কোথায় আছে, কিন্তু মিশো বলে সে জানে না। জিহুন বলে মিশো সব জানে, কিন্তু মিশো স্বীকার করে না। এমন সময় মিশোর কাছে হাইয়ুনের কল আসে। মিশো বাইরে যায়, যার পেছন পেছন অতি আগ্রহের সাথে জিহুনও চলে আসে। দেখা যায় মিশোর মেয়ে স্কুল থেকে ফিরে এসেছে।
যার নাম সে রেখেছে হাইয়ুন। অর্থাৎ মিসোর মেয়েই একটু আগে তাকে কল দিয়েছিল। তার মেয়েকে বসিয়ে মিসো আবারও ফিরে আসে জিহুনের কাছে এবং বলে এই মেয়েটি মিসোর মেয়ে নয়, বরং এটি হাইয়ুন এবং জিনহুর মেয়ে। একথা শোনা মাত্রই জিনহু হতবাক হয়ে যায়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। আমরা জানতে পারি হাইয়ুন যখন সিওলে গিয়ে মিসোর কাছে গিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। এটা দেখে মিসো তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং খুব যত্ন করতে থাকে। মিসো জিজ্ঞাসা করে জিনহু এই ব্যাপারে জানে কিনা। তখন হাইয়ুন বলে সে কিছুই জানে না। হাইয়ুন আরো বলে জিনহু খুব ভালো একজন মানুষ, তাদের বিয়ে হলে সে অনেক সুখে থাকতো। তবুও তার কাছে মনে হয় জিনহু আসলে সত্যিকারে হাইয়ুনকে ভালোবাসে না। এ কারণেই জিনহুর সাথে সে থাকতে ভয় পাচ্ছিল। এছাড়া মিসোর মনে কি আছে এই ব্যাপারেও সে জানে। আর এখানেই আসে এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। আসলে ওই দিন যখন গুহার ভেতর মিসো এবং জিনহু, তখন হাইয়ুনও সেখানে উপস্থিত ছিল। সে এটা দেখে ফেলেছিল। এতে করে সে অনেকটা আঘাত তো পেয়েছিল, তবে সে এটা মিসো অথবা জিনহুকে বুঝতে দেয় না। অর্থাৎ তার মনে সন্দেহ এমনি এমনি জেগেছিল না, সে সবটা জানতো। তবে সে এই ব্যাপারে কখনো তার বেস্ট ফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে কিছু বলেনি, কেননা সে তাদের দুজনকেই হারানোর ভয় পেত। তবে এই ঘটনার পর তার ভয়ই সত্যি হয়। গিল্টি ফিলের কারণে মিসো তার থেকে দূরে চলে যায়। আর এই ব্যাপারটা সে কখনোই মেনে নিতে পারেনি। সে এই সবকিছুর জন্য জিনহুকেই দায়ী করত। আর এই কারণেই সে শেষমেশ জিনহুকে বিয়ে করতে পারেনি। এখানে যখন মিসো জানতে পারে যে হাইয়ুন সেদিন গুহায় তাদের কিস করতে দেখেছিল, তখন সে নিজেও শকড হয়ে যায়। আর এরপর তারা দুই বন্ধুই অনেক ইমোশনাল হয়ে পড়ে। হাইয়ুন বলে তার গর্ভের সন্তানকে সে মিসো নাম দিবে। একথা বলেই সে মিসোকে জড়িয়ে ধরে। এই ঘটনার কিছুদিন পর হাইয়ুন খুব সুন্দর একজন মেয়ের জন্ম দেয়। তারা দুজনই এতে খুব খুশি ছিল। মিসো বলে মেয়েটি দুজন মা পাবে এবং তারা দুজন মিলে মেয়েটিকে বড় করবে। এখন পরদিন মিসো হসপিটালে এসে দেখতে পায় হাইয়ুন কোথাও নেই। মিসো হাইয়ুনকে খুঁজতে থাকে। এমন সময় হাইয়ুনের কল আসে। হাইয়ুন বলে মিসো তাকে বলেছিল বাচ্চার জন্মের পর হাইয়ুন যা খুশি তাই করতে পারে এবং সে তাই করতে যাচ্ছে। সে এখন থেকে একটি স্বাধীন জীবনযাপন করবে এবং সবার থেকে দূরে বিনা কোনো দায়িত্ব কর্তব্য মাথায় নিয়ে সে ওয়ার্ল্ড ট্যুরে যাবে। আর এই জন্যই সে তার মেয়েকে তার কাছে রেখে যাচ্ছে। মিসো বলে হাইয়ুন যেন যাওয়ার আগে অন্ততপক্ষে একবার তার সাথে দেখা করে। তবে হাইয়ুন বলে মিসোর সামনে আসলে সে আর যেতে পারবে না। একথা বলেই হাইয়ুন ফোন রেখে দেয়। মিসো দৌড়ে যায় তাকে খোঁজার জন্য। সে দূর থেকে দেখতে পায় হাইয়ুন ট্যাক্সিতে উঠে যাচ্ছে। আর এটাই ছিল মিসো এবং হাইয়ুনের শেষ দেখা। সবকিছু শোনার পর জিনহু বলে সে তার মেয়েটির সাথে একটু কথা বলতে চায়, কিন্তু মিসো বলে বাচ্চাটি যেন না জানে তার আসল পরিচয় কি। জিনহু ছোট্ট হাইয়ুনের কাছে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। দূর থেকে তাদের দেখতে থাকে মিসো। বাড়ি ফেরার সময় মিসো প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। ফলে আমরা বুঝতে পারি মিসো জিনহুকে মিথ্যা বলেছিল। আসলে বাচ্চা হওয়ার সময় প্রচন্ড রক্তক্ষরণের ফলে হাইয়ুন মারা গিয়েছিল। সে কোথাও চলে যায়নি বা এখনো বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছে না। তবে এই কথাটি জিনহুকে বলার সাহস মিসো করতে পারেনি। মিসো যখন হাইয়ুনের ডেথ সার্টিফিকেট লিখছিল তখন আমরা দেখতে পাই হাইয়ুন 27 বছর বয়সেই মারা গিয়েছিল। অর্থাৎ মিসো একদিন বলেছিল যে সে 27 বছর বয়সে মারা যাবে। আর এই কারণেই মনে মনে মৃত বন্ধুকে মিসো বকাঝকা করতে থাকে, কারণ যে কাজটি তার করার কথা ছিল সেটা হাইয়ুন করে ফেলেছে। অতীতে ডেথ সার্টিফিকেট লেখার পর সে হাইয়ুনের জিনিসপত্র গোছাতে যায়। তখন মিসো সেখানে একজোড়া কানের দুল খুঁজে পায় এবং সেই সাথে একটি চিরকুট পায়। চিরকুটে লেখা ছিল এই কানের দুলটি মিসোর জন্য উপহার এবং তার সাথে কাটানো সকল সুন্দর সময়ের জন্য মিসোকে ধন্যবাদ। এটি পড়ে মিসো হাউমাউ করে কাঁদতে থাকে। আর এরপর সে যায় হাইয়ুনের এক বোনের সাথে দেখা করতে, যেখান থেকে সে জানতে পারে হাইয়ুনের মা মারা গিয়েছে। হাইয়ুনের বড় বোন বলে হাইয়ুন এবং মিসোকে তাদের মা প্রচন্ড ভালোবাসতো। আর এরপর সে তাকে একটি ঠিকানা দেয়। সিওলের এই ঠিকানায় হাইয়ুন একা বসবাস করত। হাইয়ুনের মা বলে গিয়েছে যে মিসো যেন জিনিসগুলো তাদের বাড়িতে এনে রাখে। মিসো দেখে অবাক হয় যে সে যে বাড়িতে থাকতো সেই বাড়িতেই হাইয়ুন থাকতো। সেই সাথে আরো অবাক করা ব্যাপার হলো মিসো ঠিক যেভাবে বাড়িটি রেখেছিল ঠিক তেমন ভাবেই হাইয়ুনও রেখেছিল। এখানে হাইয়ুনের ল্যাপটপে সামার মিল্কি ওয়ে নামের ব্লগটি সে দেখতে পায়। ওকে,
তো এই নামের একটা ছোট্ট ব্যাখ্যা এখানে আমি দিতে চাই। সেটা হচ্ছে হাইউনের নামের অর্থ হলো বিউটিফুল সামার, আর মিসো নামের অর্থ হলো স্মাইল। এখন সামার সিজনে আকাশে রাতে তারাতে যে স্মাইল দেখা যায় সেটাকেই বলা হয় সামার মিল্কি ওয়ে। অর্থাৎ এটা হাইউন এবং মিসোর নাম নিয়ে বানানো ছিল। আর যেহেতু এই ব্লগটি হাইউন এবং মিসোর বন্ধুত্বের গল্প ছিল, এ কারণেই এই ব্লগটির নাম হাইউন তাদের দুজনের নাম মিলে রেখেছিল। এছাড়াও সে এখানে তার এবং হাইউনের আঁকা সবগুলো ছবি হাইউনের কাছে দেখতে পায়, ফলে সে বুঝতে পারে হাইউন তাকে কতটা মিস করতো এখানে থাকতে। ঠিক তখনই তার চোখ পড়ে কাপড়ে ঢাকা একটি পেন্টিং এর দিকে। সে যখনই কাপড়টি সরায় তখনই সে দেখতে পায় এই ছবিটি আর কারণ নয় বরং মিসন নিজের ছিল। আর এই ছবিটা সেটা ছিল যেটা গর্তে ঢোকার আগে হাইউন তুলেছিল। তবে হাইউন এই ছবিটা শেষ করতে পারেনি। শুধুমাত্র ছবিই নয় বরং সে তার ব্লগটিও শেষ করতে পারেনি। মিসো তাই এই পেন্টিংটি আঁকা শেষ করে। এছাড়াও সে ওই সামার মিল্কি ওয়ে নামের ব্লগটিও শেষ করে ইন্টারনেটে আপলোড করে। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। মিসো হাইউনের মেয়েকে নিয়ে ওই গ্যালারিতে যায় যেখানে হাইউনের আঁকা ওই ছবিটি প্রদর্শিত ছিল। গ্যালারির ম্যানেজার মিসোকে বলে হাইউন তাদের মেল করেছে, যেখানে সে জানিয়েছে যে সে তাদের সাথে কাজ করতে পারবে না, তবে সে সেখানে তার নতুন কাজগুলো তাদের জন্য পাঠিয়েছে। এই ছবিগুলো আসলে হাইউনের আঁকা ছোটবেলার সেই ছবিগুলো ছিল, যা দেখে মিসো কেঁদে দেয়। এই ব্যাপারটা নিয়ে আপনারা কনফিউজড হবেন না। আসলে এই ছবিগুলো মিসোই আর্ট গ্যালারির ম্যানেজারকে পাঠিয়েছিল। সে মূলত চাইছিল সবার মাঝে যেন হাইউন বেঁচে থাকে, কারণ তার কাছে হাইউন চিরজীবন বেঁচে থাকবে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।